হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভ করব। তবে এমসিকিউ সলভ করা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে তোমরা নতুন যে ভিডিও আপলোড হবে সেজন্য নোটিফিকেশন পাবে। আর এছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো নতুন চ্যানেল তৈরি করা হয়েছে, যেমন তোমার টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ, টেকনিক ইজি এডুকেশন লাইভ, টেকনিক ইজি এডুকেশন ল্যাঙ্গুয়েজ এবং সুমন রেজা। এই চ্যানেলগুলোও তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এর মধ্যে তোমাদের প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং এমসিকিউ এই চ্যানেলে দেয়া হবে। সো চলো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো। তো প্রথমেই যে এমসিকিউটা আছে দেখো, 1 নাম্বার বলছে যে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে। তো এখানে 4টা ঘটনার কথা বলা আছে, 4টা প্রক্রিয়ার কথা বলা আছে। 1 নাম্বার হচ্ছে বাষ্পীভবন, এরপরে আছে ঊর্ধ্বপাতন, তারপরে আছে ব্যাপন, তারপরে আছে নিঃসরণ। তো কাপে গরম চা রাখলে নিচের যে প্রক্রিয়াটি ঘটে সেটি হচ্ছে বাষ্পীভবন। তো বাষ্পীভবন কোন ঘটনাটাকে বলা হয়? আমরা যদি কাপের মধ্যে চা রেখে দিই তাহলে দেখবা যে এখান থেকে কাপের উপরে থেকে তোমার হচ্ছে কণাগুলো বাতাসের সাথে মিশে যায়। এই যে তোমার হচ্ছে চায়ের কণাগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে, এই ঘটনাটাকেই কিন্তু বলা হয় হচ্ছে বাষ্পীভবন। তারপরে 2 নম্বরে যেই তোমার এমসিকিউটা আছে, জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? ঘনীভবন, এখানে মেন কথাটা হচ্ছে যে জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে। তো এই কথাটা আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা ফর্মুলা দিব। সেই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু এই এমসিকিউটা তোমাদের মনে থাকবে। সেটা হচ্ছে যে এখানে আমি লিখে দিই, এই কথাটা তোমরা মনে রাখবা যে তোমার জলীয় বাষ্প এটাকে যদি শীতলীকরণ অর্থাৎ ঘনীভবন করা হয় তাহলে সেখান থেকে পানি এবং তাপশক্তি উৎপন্ন হবে। তো তাহলে এই যে ঘনীভবন, এটাই কিন্তু এই ঘনীভবনটাই কিন্তু শীতলীকরণ পদ্ধতি। তো তাহলে জলীয় বাষ্পকে শীতলীকরণ করলে কি হবে? সেখান থেকে পানি উৎপন্ন হবে এবং তাপ শক্তি নির্গত হবে। এটাই কিন্তু আসলে আমাদের এই এমসিকিউ এর অ্যান্সার। তো এখানে আমরা অপশনগুলো দেখি। বলছে আকাশ সংকুচিত হবে, খ নম্বরে বলছে চলাচল করতে থাকবে, গ নম্বরে বলছে একই অবস্থান থেকে কাঁপতে থাকবে, আর ঘ নম্বরে কি বলছে শক্তি নির্গত করবে। তাহলে এই ঘ নম্বরটা হবে অ্যান্সার। অর্থাৎ জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? শক্তি নির্গত করবে। এখানে 3 নম্বরে যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? ঊর্ধ্বপাতন, তাহলে আমাদের ফার্স্টে আগে ঊর্ধ্বপাতন সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। ঊর্ধ্বপাতন সম্পর্কে যদি আমার নলেজ না থাকে তাহলে আমি এই এমসিকিউ এর তো অ্যান্সারই করতে পারবো না। তো ঊর্ধ্বপাতনের যে সংজ্ঞা, সেখানে আমরা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে যদি সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে সেই পদার্থকে কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ, বা এই ঘটনাটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো এখানে আমাদের চিত্রগুলো নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করব। ক নম্বরে দেখো, ক নম্বরে বোঝা যাচ্ছে যে অণুগুলো বা কণাগুলো একটু দূরে অবস্থান করছে এবং তোমার এরপরে তাপ দেওয়া হয়েছে এবং আরও বেশি দূরে অবস্থান করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে তোমার হচ্ছে দূরত্ব দেখে আমি গেস করতেছি যে এটা হচ্ছে তরল পদার্থ। তাহলে এটা যদি তরল হয় তাহলে এটা কি হবে? বাষ্প। তাহলে তরল থেকে বাষ্পে গেছে। বাট আমরা কি বলছি? ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে কঠিন পদার্থকে তাপ দিতে হবে এবং কঠিন থেকে সরাসরি কি হয়ে যাবে? কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাবে। তাহলে এখানে দেখো কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করতেছে, তার মানে কি? এটা হচ্ছে কঠিন। কঠিন থেকে এখানে কি হয়ে গেছে? এটা হয়ে গেছে তরল। আবার এখানে দেখো কঠিন, কঠিন থেকে এটা দেখো যে তোমার হচ্ছে অনেক দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে এটা কঠিন থেকে কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। আর এটা দেখা যাচ্ছে যে একটা বিকারের মধ্যে তরল পদার্থ, তাহলে তরল থেকে কি হয়ে গেছে? তরল থেকে বাষ্প হয়ে গেছে। তো এখানে তরল থেকে বাষ্প, এখানে তোমার হচ্ছে কঠিন থেকে তরল, এটা কঠিন থেকে বাষ্প, আর এটা তরল থেকে বাষ্প। তার মানে আমাদের অ্যান্সার কী হবে? অবশ্যই আমাদের অ্যান্সার হবে গ, অর্থাৎ কঠিন থেকে বাষ্প হয়ে গেছে। তো ঊর্ধ্বপাতনের সংজ্ঞা থেকে আমরা
নিশ্চিত হইলাম যে আমাদের অ্যান্সার হবে গ, কারণ ঊর্ধ্বপতনের সংজ্ঞা আমি একটু আগে বলেছি যে কঠিন পদার্থ কি হবে, বাষ্পে পরিণত হবে। সো আমাদের চিত্র দেখে গেস করে আমাদেরকে এই অ্যান্সারটা দিতে হবে। এখানে কিছুটা কমন সেন্সও তোমার হচ্ছে কাজ করবে। তো এখন আমরা 4 নাম্বার যে এমসিকিউটা আছে এমসিকিউটা সলভ করব। এখানে দেখো প্রথমে একটা গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফে কি লেখা আছে যে অজানা বস্তু জেড এর তাপীয় বক্ররেখা। তো আমি এই এমসিকিউটা সলভ করার শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় থেকে তোমার সৃজনশীল খুব কম আসে, বাট দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল বলো কিংবা এমসিকিউ যেটাই বলো না কেন, এই গ্রাফটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় সৃজনশীলের উদ্দীপকে এই গ্রাফ দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে অ্যান্সারের মধ্যে আমাদের গ্রাফ আঁকাইতে হয়, আবার এমসিকিউ এর মধ্যে এই এমসিকিউটাতে যেমন গ্রাফ দেওয়া আছে এরকম প্রায় দেখা যায় যে গ্রাফ দিয়ে এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকে। সো গ্রাফ সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু অর্থাৎ কনসেপ্টটা কিন্তু একেবারে 100% ক্লিয়ার হইতে হবে। তো এখানে দেখো এক্স অক্ষ বরাবর লেখা আছে সময় বা মিনিট অর্থাৎ টাইম, এদিকে হচ্ছে টাইম, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা। তো এখানে আমাদের একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা এখানে দেওয়া আছে দেখো, এ এবং বি বরাবর এটা স্থির, আবার সি এবং ডি বরাবর এটা হচ্ছে স্থির। তো যেই রেখাটা তোমার হচ্ছে স্থির থাকে সেটা হচ্ছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্দেশ করে। অর্থাৎ এখানে এবি যে রেখাটা, এই এবি রেখাটা কিন্তু হচ্ছে গলনাঙ্ক, অর্থাৎ প্রথমে তো গলবে তারপরে হচ্ছে স্ফুটনাঙ্ক হবে। তাহলে এবি রেখাটা হচ্ছে গলনাঙ্ক, আর সিডি যে রেখাটা, এই সিডি রেখাটা হচ্ছে স্ফুটনাঙ্ক নির্দেশ করে। তো তাহলে প্রথমে বস্তুটি টেম্পারেচার বাড়তে 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 কোথায় আসবে, এ পয়েন্টে আসবে, এখানে গলতে শুরু করবে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত বস্তুটি গলে যাবে। বি থেকে সি পর্যন্ত আবার টেম্পারেচার বাড়তে থাকবে, বাড়তে 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 সি থেকে ডি বিন্দুতে এসে কি হবে, এটা তার স্ফুটনাঙ্ক নির্দেশ করবে, এবং ডি এর পর থেকে বস্তুটি তোমার হচ্ছে স্ফুটনাঙ্কের পরে সেটা বাষ্পে পরিণত হবে। তো তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি দেয়া আছে, অজানা কঠিন বস্তু জেড এর তাপীয় বক্ররেখা। অর্থাৎ এখানে যে বক্ররেখাটা আমরা দেখতে পাচ্ছি তাপীয় বক্ররেখা, এটা হচ্ছে অজানা বস্তু জেড এর তাপীয় বক্ররেখা। তো এখানে ইনফরমেশন দেয়া আছে যে চিত্র থেকে বোঝা যায় যে জেড বস্তুটির গলনাঙ্ক 54 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে অপশনগুলো আমাদের দেওয়া আছে এই অপশনগুলোর সাথে যদি আমরা অ্যাডজাস্ট করে একটা অ্যান্সার বানাইতে যাই তাহলে ঝামেলা হচ্ছে যে এখানে তোমার কোশ্চেন একটু ভুল আছে, অর্থাৎ বইতে একটু ভুল আছে। এখানে 54 ডিগ্রি সোজাসুজি কিন্তু আসলে তোমার কোনো গলনাঙ্ক দেয়া নাই। আবার এখানে তোমার শুধু 3 নাম্বার বা শুধু 1 নাম্বার এরকম কোনো অপশনও নেই, ঠিক আছে। সো এখানে আমরা যদি অ্যান্সার একটা এখানে দিতে যাই তাহলে এখানে এই 54 ডিগ্রি যেটা দেওয়া আছে এটা আসলে 154 করে ফেলতে হবে বইতে, তাহলে আমরা একটা প্রপার অ্যান্সার পাবো। জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি, দেখো 154 ডিগ্রি সোজাসুজি কিন্তু বস্তুটির এখানে গলনাঙ্ক দেওয়া আছে, যে এ বি রেখা যে গলনাঙ্ক এটা 154, এই সংখ্যাটা কিন্তু 154, এটা হচ্ছে শুধু 54। তো তাহলে জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কারেকশন করে নিলাম। 2 নম্বরে বলছে জেড বস্তুটি উদ্দায়ী, না এটা উদ্দায়ী পদার্থ না। উদ্দায়ী পদার্থ কোনটা, যেটাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে উদ্দায়ী পদার্থ। আর 3 নম্বরে কি বলছে, এবি ও সিডি রেখা বস্তুটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দেশ করে। তাহলে দেখো এবি রেখাটা গলনাঙ্ক আর সিডি রেখাটা কিন্তু সত্যি স্ফুটনাঙ্ক নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা দেখলাম 1 নম্বর আর 3 নম্বর সঠিক, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ, 1 ও 3। 5 নম্বরে দেখো বলছে যে কোনটির ব্যাপনের হার বেশি। তো ব্যাপনের হার বেশি এটা হচ্ছে যে 4টা অপশন দেওয়া আছে, 4টা যৌগ। ক নম্বর কার্বন ডাইঅক্সাইড, খ নম্বর হচ্ছে অ্যামোনিয়া, গ নম্বর হচ্ছে HCl, আর ঘ নম্বর হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। তো আমরা জানি যে যেই যৌগের আণবিক ভর কম সেটার ব্যাপনের হারটা বেশি হবে, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম হবে। তো তাহলে এগুলোর আণবিক ভর আমাদের আগে বের করে দেখতে হবে। তো এখানে লক্ষ্য করো, আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের হচ্ছে 12, আণবিক ভর 12, আর অক্সিজেনের হচ্ছে 16, 2টা অক্সিজেন আছে অর্থাৎ 16 ×
টু, তাহলে এখানে কত হবে 16 দুগুণে 32, 32 আর 12 অর্থাৎ 44। তারপরে অ্যামোনিয়া যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো অ্যামোনিয়া আমরা জানি নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 1, হাইড্রোজেন আছে কয়টা 3টা, তাহলে 3 একে 3, 14 আর 3 কত 17। এরপরে দেখো HCl হাইড্রোজেন একটা আছে এবং হাইড্রোজেনের পারমাণবিক ভরও 1, ক্লোরিনের কত 35.5, তাহলে যোগ করে কত হবে 36.5। এরপরে আছে H2SO4, তাহলে হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের 16, অক্সিজেন আছে কয়টা 4টা, তো এই টোটালটা যদি ক্যালকুলেশন করো দেখবা যে 98 হবে। তো তাহলে এখানে আমাদের বলছে ব্যাপনের হার কোনটা বেশি, তো তাহলে আমরা একটু আগেই বলেছি যে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার কি হবে বেশি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া অর্থাৎ এর আণবিক ভর হচ্ছে 17, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা খ। এরপরে 6 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে দেখো কোনটি ঊর্ধ্বপাতিত হয়। তো ঊর্ধ্বপাতিত বস্তু কোনগুলো, যে পদার্থগুলোকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, কঠিন পদার্থকে, যে কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু। তো এখানে 4টা অপশন আছে, আয়োডিন, খাদ্য লবণ, তুতে আর হচ্ছে সোডা অ্যাশ। তো এর মধ্যে আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। তো আশা করি আজকের পর্বে আমরা যেই তোমার হচ্ছে এমসিকিউগুলো করলাম অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, এর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, এগুলো সবগুলোই তোমার বইয়ের অনুশীলনীতে দেয়া আছে। আশা করি যে এই এমসিকিউগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।